ইসকনকে নিষিদ্ধের আলটিমেটাম হেফাজতের। বিপ্লবের অর্জন ধরে রাখতে সতর্ক থাকার আহ্বান বিএনপির। সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনে অপরাধীদের শাস্তি দাবি। একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে শুকনা বাজারটাই দখল করা। শুল্ক কমলেও উল্টো পথে বাজার। এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। ডিলারদের দিকে অভিযোগের তীর। বছর ব্যবধানে দ্বিগুণ আলু পেঁয়াজের দাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। ইসকনের নামে আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে অভিযোগ করে ইসকনকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। ভারত থেকে ইসকনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানান। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। ইনশাআল্লাহ তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। দেশবাসীকে ভারত কিংবা আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের। বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করতে পতিত স্বৈরাচারীরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কেউ যেন বিপ্লবকে ব্যর্থ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এদিকে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দেয় ভারতের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নানা ইস্যুতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বারবার। হত্যা, সংঘর্ষ, সংঘাতে প্রতিনিয়তই বাড়ছে সংখ্যা। রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানালেও বিভিন্ন ঘটনায় নাম আসছে পলাতক স্বৈরাচারীর দোসরদের। পতিত ফ্যাসিবাদ মোকাবেলায় করণীয় কি হবে তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে হতাহতের ঘটনা কিংবা চট্টগ্রামে আইনজীবী হত্যায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসকন ইস্যুতে ভারতের বিবৃতি পক্ষপাতমূলক। তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। এদিন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও পরিষদ আয়োজিত মিলন মেলায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই বিপ্লবে অর্জিত বিজয় নষ্ট করতে পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সফলতা বিসর্জন দেয়া যাবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়, কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। নিজেদের সংঘাতে যেন বিপ্লবের ফসল নষ্ট না হয় সেজন্য ছাত্রদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কোনো অশান্তির জায়গা নেই জানিয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বলেছেন, পতিত ফ্যাসিবাদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে তা দমন করা হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তারা। ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের নাগরিক নিজেদের মতামত তুলে ধরেন। আহত অনেকে সুচিকিৎসা পাচ্ছেন না জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্ররা। যেহেতু চট্টগ্রামেই আমাদের
দ্বিতীয় বৃহৎ আন্দোলন গড়ে উঠেছিল। এই জায়গার যোদ্ধাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। পুলিশ প্রশাসন আছে, আমরা এখনো পর্যন্ত তাদের থেকে আমরা ওরকম খুব বেশি কার্যকরী কোনো পদক্ষেপ দেখতেছি না। আর পাশাপাশি মামলার বিষয়গুলো বাণিজ্যের মতো হয়ে গেছে। শহীদদের পরিবারের দায়িত্ব নিতে সরকারকে নীতি ঠিক করার আহ্বান জানিয়ে বিশিষ্টজনরা বলেন, আত্মত্যাগে গঠিত এই সরকারকে ব্যর্থ করতে নানা ধরনের উস্কানি ও চক্রান্ত চলছে। শহীদেরা আমাদের আগত প্রজন্মের জন্য একটা জাতীয় আইকন। প্রথম জায়গা হচ্ছে প্রত্যেক শহীদকে জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করা। সিটি কর্পোরেশন কোনো জায়গায় তাদের পুনর্বাসন করার আমি চিন্তা ভাবনা করছি। ঠিক একইভাবে প্রশাসনের পক্ষ থেকে তারা যদি দায়িত্ব নেয়, আশা করি সবাই মিলে আমরা এটাকে ঐক্যবদ্ধভাবে সলভ করতে পারব। এই সময় উপদেষ্টারা সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, পতিত ফ্যাসিবাদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে তা দমন করা হবে। ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না। যে কোনো পরিস্থিতিতে আমরা সেটা প্রতিহত করব। বাংলাদেশের সামনে কোনো বাধা আসবে না, আসলে সেই বাধাকে আমরা গুঁড়িয়ে দেব। আগামীতে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে জুলাই আগস্ট শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক শুভেচ্ছা তুলে দেন উপদেষ্টারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা যে ধর্মেরই হোক তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। রাজধানীর পুরানা পল্টনে তিনি সাংবাদিকদের বলেন, দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িতদের নিষিদ্ধের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্য ইঞ্জিনিয়ার্স ফোরামের কর্মী সম্মেলনে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তার, যে জাতীয়, যে আন্তর্জাতিক পর্যায়ে হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে। এই সংস্কারের জন্য আমরা 41 দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি। 2014, 18 ও 24-এর ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদে তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবার নির্বাচন কমিশনের উপর বড় কোনো চাপ নেই বলেও মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে তুমুল বিতর্ক হয়। রাতের ভোট, ডামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়েছে রকিব, হুদা ও আউয়াল কমিশনের উপর। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তোপের মুখে বিদায় নেয় আউয়াল কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে। বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি, দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24-এর নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি এবার থাকবে। বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলে জানান বদিউল আলম। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলে জানান তিনি। সংস্কারটা গুরুত্বপূর্ণ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিক্ষণ ঘাটতি যেন না হয় সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি, আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নম্বরে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপর গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ভোক্তাকে। ডিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এদিকে ঊর্ধ্বমুখী আলুর দামে আরও যোগ হয়েছে 5 টাকা। আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। মধ্যবিত্ত যারা 1 লিটার, আধা লিটার, হ্যাঁ এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মানে মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, কিনতে পারতেছি, এটা তো দেখতেছেন খেতেই হবে। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নাই। আমরা তেল কিনতে আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে কোম্পানিতে তেল আসতেছে না। চাইতেছি 10 কার্টন, ডিলার দিচ্ছে 5 কার্টন। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। পুরান আলু তো শেষ হয়ে গেছে, আর নতুন আলু উঠতে আছে, কমিয়ে দেবে দাম। সরকারের হাতে কিছু আলু আছে, যদি বান বন্যা ঝড় তুফান হয় একত আবার বীজের প্রয়োজন আছে। এই জিনিসটার সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য একটু টাফ হয়ে যায়, প্রাইসটা অনেক হাই, আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এইটাই নিয়ম। নদীর মাছ কেজিতে 200-300 টাকাও বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই, মানে 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো মানে আছে আর কি। সরকারের বেঁধে দেয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারের নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরাদুর রহমানের রিপোর্ট।
গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 66%-এরও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ 30টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে, কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছর আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পলিথিনের ব্যবহার বন্ধে কারখানায় অভিযানের পাশাপাশি খোলা বাজারেও কার্যক্রম বাড়াচ্ছে সরকার। শুক্রবার সকালে রাজধানীর নিউ মার্কেটে মনিটরিংয়ে যায় পরিবেশ মন্ত্রণালয়ের টিম। যদিও এখনও জরিমানার পথে হাঁটছেন না তারা, বরং জোর দিচ্ছেন সচেতনতায়। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন, সহজলভ্য ও সস্তা বিকল্প না এলে পলিথিন ব্যবহার বন্ধ করা কঠিন হবে। খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানায় কারখানায় অভিযান চালাচ্ছে সরকার। যদিও বাজারের চিত্র ভিন্ন, এখনও দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। ক্রেতা বিক্রেতারা বলছেন, ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধ এই পণ্যের ব্যবহার বন্ধ চান তারাও। তবে জুৎসই বিকল্প না দিতে পারলে কাজে আসবে না অভিযান মনিটরিং। বিকল্প একটা যে কোনো পদ্ধতি বের করে বন্ধ করাটা উচিত। বন্ধ পক্ষে আমরা মাছ, পানি, এটা কাগজের ঠোঙ্গা দেওয়া যাবে না, দিব ভিজা সিরাপ পরে দেবো, ঠোঙ্গায় দিব পরে যাবো গা। ওটার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বাজারে পৌঁছানো দরকার। কারণ সবাই নিজে থেকে উদ্যোগ নিতে হবে যে আমি আসলে এটা করবো না, এটা ক্ষতিকর সমাজের জন্য, পরিবেশের জন্য। এদিকে পলিথিন ব্যবহার বন্ধে 3 ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ে গঠিত মনিটরিং টিম। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়ে কমিটির সভাপতি জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদার করছে সরকার। সব মিলিয়ে 166টি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠান। বড় শপিং মলগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে। আপনি আগোরা, স্বপ্ন বা ইউনিমার্ট এরকম যারা বড় শপিং মলে বন্ধ হয়ে গেছে। কাঁচা বাজারগুলোতে কিছু কিছু আছে, কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার অনেকটা কমে এসেছে। এ সময় বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহারের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। পাশাপাশি পরিবেশ বান্ধব পলিথিন নিয়েও কাজ হচ্ছে বলেও জানান। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সূচকের পতন আর দৈনিক লেনদেনের বেহাল দশায় গেল সপ্তাহ পার করেছে ঢাকা পুঁজিবাজার। 3 সপ্তাহেও মন্দাভাব থেকে বের হতে পারেনি ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। অব্যাহত পতনেই থেকেছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। এ সময়ে ব্যাংক খাত ভালো করলেও পতনে পড়েছে সাধারণ ও জীবন বীমা কোম্পানি। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের লেনদেন 367 কোটি 79 লাখ টাকা নেমে আসে 302 কোটি 5 লাখ টাকায়। এরপরের 4 কার্যদিবসে ওঠানামায় শেষ দিন 473 কোটি 76 লাখ টাকায় ঠেকলেও একদিনও পার হয়নি 500 কোটির লেনদেন। মূলধনও পতনে পড়ে গেল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে 6,60,86 কোটি টাকায় নামে। এরপর অবশ্য উত্থানে শেষ কার্যদিবসে তা 6,64,356 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়।
সপ্তাহ জুড়ে ঢাকার পুঁজিবাজারে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন ৩.17% বেড়ে দাঁড়িয়েছে ৭০ কোটি ৮২ লাখ টাকায়। তবে গেল সপ্তাহেও গ্রাহকের আস্থা পায়নি আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠান। সাধারণ বীমার ৪৩ কোম্পানির গড় লেনদেন ৫৮.১১% কমে নেমেছে ১৮ কোটি ৩৩ লাখ টাকায়। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইমারেল্ট অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে দাম কমতির শীর্ষ ৫ কোম্পানি হল নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে বিদ্যুৎ বিলের কর বাড়ানোর প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। সরকারের এই সিদ্ধান্তকে বিজয় হিসেবে দেখছে ফ্রান্সের প্রধান বিরোধী দল। আগামীতে সরকারের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তারা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। আগামী বছর ফ্রান্সে বিদ্যুতের উপর খসড়া বাজেটে যে কর বাড়ানোর পরিকল্পনা ছিল তা বাতিল করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির বিরোধী দলের চাপের মুখে পরিকল্পনা বাতিল করা হলো। দেশটির প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি শ্রমিক শ্রেণীর ওপর থেকে করের বোঝা না কমান তাহলে দেশটির কট্টর ডানপন্থীরা বাম দলগুলোর সঙ্গে মিলে অনাস্থা ভোটের মাধ্যমে তা বাতিল করে দিত। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুতের দাম 14% হ্রাস পাবে, যা আগে ছিল 9%। এদিকে দেশটির প্রধান বিরোধী দল এনআরের প্রেসিডেন্ট জর্দান বারদেলা বলেছেন, বিদ্যুতে ৩ বিলিয়ন ইউরোর যে করের বোঝা ছিল জনগণের উপরে তা প্রধানমন্ত্রী বাতিল করায় এটিকে তারা বিজয় হিসেবেই দেখছেন। তবে তাদের আরও দাবি রয়েছে, যা নিয়ে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ভাতা বাড়ানোরও দাবি জানিয়ে আসছেন দলটির নেত্রী মেরিন লে পেন। মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারে আয় না বাড়ায় অনেকের জীবন চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় আগামী বছর বিদ্যুৎ বিলে কর বাড়লে তাদের উপর চাপ আরও বাড়ত। তবে সরকারের এই সিদ্ধান্ত তাদের মনে স্বস্তি এনে দিয়েছে। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য আয়োজনে এবারের মহান বিজয় দিবস উদযাপন করবে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলার বিজয় বহর। একই সঙ্গে থাকবে মোটর শোভাযাত্রাও। এছাড়াও বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় 15 ডিসেম্বর দিবসটি পালন করা হবে বলেও জানান তারা। শহরটির আরটিসিআই নতুন বাজারের একটি হলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা আরও জানান, এসব আয়োজনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে সাজ রব। আগামী 40 দিন স্পেনের রাস্তাঘাট আলোকসজ্জিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাজধানী মাদ্রিদ সাজানো হয়েছে 1,20,00,000 এলইডি লাইট দিয়ে। গ্রিসেও চলছে ব্যাপক আয়োজন। আতশবাজি, আলোকিত রাস্তা, সাজানো গাছ, চারপাশে উৎসবের আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে স্পেনের মাদ্রিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে 1,20,00,000 এলইডি লাইট দিয়ে আলোকিত করা হয় সেন্ট্রাল পুয়ের্তা দে সোল স্কোয়ার সহ আশপাশের বিভিন্ন এলাকা। এর উদ্বোধন করেন স্প্যানিশ ফুটবল টিমের কোচ। এ সময় উপস্থিত ছিলেন বহু মানুষ। আগামী 40 দিন এ আলোকসজ্জা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। আমি অনেক খুশি। ক্রিসমাস ট্রিকে সাজানোর পর চারপাশের পরিবেশ অনেক বেশি ভালো লাগছে। শুধু স্পেন নয়, বর্ণিল আলোকছটায় রাতের অন্ধকার কেটেছে গ্রিসে। রাজধানী এথেন্সের মেইন স্কোয়ারে ক্রিসমাস ট্রিকে আলোকিত করেন মেয়র হ্যারিস জুকাস। সাজানো হয় পার্লামেন্ট ভবনও। নর্দার্ন গ্রিস থেকে আনা 20 মিটার উঁচু একটি গাছ সাজানো হয় সিনট্যাগমা স্কোয়ারে। এ সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। বছরের শেষ সময়ের এই আয়োজনে একরাশ মুগ্ধতা তাদের চোখে মুখে।
শিশু এবং বয়স্করা খুবই আনন্দ করছে, ছবি তুলছে। বড়দিনে আমি সবার সুস্থতা কামনা করছি। ক্রিসমাস ট্রি আনন্দ, নতুন সম্ভাবনার প্রতীক। আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে। পুরো ডিসেম্বর জুড়ে চলবে বড়দিনের এই উৎসব। বাহারি খাবারের পসরা বসাবেন দোকানিরা। আয়োজন থাকবে কনসার্টেরও। নতুন বছরের শুরুতে থাকবে বর্ণিল আতশবাজিও। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।